দক্ষিণ এশিয়ার ফুটবলে আবারও শুরু হতে যাচ্ছে ট্রফির লড়াই, আর এবারের মঞ্চ সাফ চ্যাম্পিয়নশিপ 2026, যার আসর বসছে বাংলাদেশের মাটিতে। ঢাকায় টুর্নামেন্টটি শুরু হবে 4 নভেম্বর এবং ফাইনাল হবে 17 নভেম্বর। এবারের লড়াইয়ে রয়েছে 6টি দল, 2 গ্রুপে ভাগ হয়ে। গ্রুপ এতে বাংলাদেশ, শ্রীলঙ্কা ও ভুটান, আর গ্রুপ বিতে ভারত, মালদ্বীপ ও পাকিস্তান। নেপাল এবারের আসরে থাকছে না। আজ আমরা দেখব এই 6 দলের মধ্যে কার হাতে উঠতে পারে বহু কাঙ্ক্ষিত সাফ চ্যাম্পিয়নশিপের ট্রফি, কার বর্তমান ফর্ম সবচেয়ে ভয়ঙ্কর, আর স্বাগতিক বাংলাদেশ কি ঘরের মাঠে সবাইকে পেছনে ফেলে ইতিহাস গড়তে পারবে। চলুন 6 নম্বর দল থেকে শুরু করা যাক। নাম্বার 6, ভুটান। শুরুতেই থাকছে ভুটান। ফিফা র্যাঙ্কিংয়ে ভুটানের অবস্থান বর্তমানে 192 নম্বরে। দক্ষিণ এশিয়ার ফুটবলে ভুটান এখনও বড় শক্তি হয়ে উঠতে পারেনি। ফিফা র্যাঙ্কিংয়েও তারা এই 6 দলের মধ্যে নিচের দিকেই অবস্থান করছে। তবে গত কয়েক বছরে ভুটানের ফুটবলে উন্নতির কিছু লক্ষণ দেখা গেছে। তাদের সবচেয়ে বড় শক্তি হল দলগত শৃঙ্খলা এবং নিজেদের রক্ষণভাগকে সংগঠিত রাখা। কিন্তু আক্রমণ ভাগে ধারাবাহিকতার অভাব তাদের বড় সমস্যা। ভারতের মতো শক্তিশালী দল কিংবা বাংলাদেশের বর্তমান গতির সঙ্গে তাল মেলানো কঠিন হবে। তাই আমার হিসাবে ভুটানের চ্যাম্পিয়ন হবার সম্ভাবনা সবচেয়ে কম। তবে ফুটবলে অঘটন অসম্ভব নয়। একটি ম্যাচে দুর্দান্ত পারফরমেন্সই বদলে দিতে পারে পুরো হিসেব। নাম্বার 5, শ্রীলঙ্কা। 5 নম্বরে শ্রীলঙ্কা। ফিফা র্যাঙ্কিংয়ে বর্তমানে তাদের অবস্থান 187 নম্বরে। দলটি বর্তমানে অনেকটা পুনর্গঠনের পর্যায়ে রয়েছে। সাম্প্রতিক সময় আন্তর্জাতিক ফুটবলে তাদের পারফরমেন্সে উন্নতির ইঙ্গিত পাওয়া গেছে, কিন্তু এখনও ধারাবাহিকভাবে বড় দলকে হারানোর মতো শক্তি তৈরি হয়নি। তাদের রক্ষণভাগ কিছুটা সংগঠিত হলেও আক্রমণে গোল করার ধারাবাহিকতা বড় প্রশ্ন। ফিফা র্যাঙ্কিংয়েও তারা বাংলাদেশের তুলনায় পিছিয়ে। তবে সাফ চ্যাম্পিয়নশিপে শ্রীলঙ্কাকে কখনোই হালকাভাবে নেওয়া যাবে না, কারণ প্রতিপক্ষের ভুল কাজে লাগিয়ে দ্রুত কাউন্টার অ্যাটাকে তারা বিপদ তৈরি করতে পারে। তাই শিরোপার সম্ভাবনায় আমি তাদের 5 নম্বরে রাখছি। চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা কম হলেও সেমিফাইনালের দৌড়ে তারা চমক দেখাতে পারে। 4 নম্বরে পাকিস্তান। ফিফা র্যাঙ্কিংয়ে পাকিস্তানের বর্তমান অবস্থান 198 নম্বরে। সাম্প্রতিক সময়ে পাকিস্তান ফুটবলে সবচেয়ে বেশি আলোচনার বিষয় হল বিদেশ ভিত্তিক খেলোয়াড়দের অন্তর্ভুক্তি এবং নতুন প্রজন্মের ফুটবলারদের উত্থান। এমনকি পাকিস্তানের একজন খেলোয়াড় ইউরোপের ক্লাব ফুটবলেও খেলছেন, যা দলটির জন্য ইতিবাচক দিক। তবে জাতীয় দলের সামগ্রিক পারফরমেন্স এখনও খুব বেশি ধারাবাহিক নয়। গ্রুপ বিতে তাদের সঙ্গে ভারত ও মালদ্বীপও রয়েছে, ফলে শুরু থেকেই কঠিন পরীক্ষা দিতে হবে। পাকিস্তানের শারীরিক শক্তি এবং দ্রুত আক্রমণ তাদের অস্ত্র হতে পারে, কিন্তু বল দখল, পাসিং ও দলীয় সমন্বয় আরও উন্নতি প্রয়োজন। তাই আমার প্রেডিকশনে পাকিস্তান 4 নম্বরে। 3 নম্বরে মালদ্বীপ। ফিফা র্যাঙ্কিংয়ে তাদের বর্তমান অবস্থান 173 নম্বরে। সাফ চ্যাম্পিয়নশিপের ইতিহাসে মালদ্বীপ অন্যতম পরিচিত শক্তি এবং তারা অতীতে শিরোপাও জিতেছে। তাদের সবচেয়ে বড় শক্তি হল অভিজ্ঞতা, টেকনিক্যাল ফুটবল এবং দ্রুত আক্রমণ। বিশেষত বড় ম্যাচে মালদ্বীপ অনেক সময় প্রত্যাশার চেয়েও ভালো পারফর্ম করে। এবার গ্রুপ বিতে ভারত ও পাকিস্তানের সঙ্গে তাদের লড়াই করতে হবে, তাই গ্রুপ থেকেই কঠিন পরীক্ষা অপেক্ষা করছে। ফিফা র্যাঙ্কিংয়ে তারা বাংলাদেশের তুলনায় পিছিয়ে থাকলেও আন্তর্জাতিক অভিজ্ঞতার কারণে তাদের বিপজ্জনক প্রতিপক্ষ বলা যায়। আমার প্রেডিকশন অনুযায়ী মালদ্বীপের শিরোপা জয়ের সম্ভাবনা 3 নম্বরে। তারা যদি শুরুতেই আত্মবিশ্বাস পেয়ে যায় তাহলে যে কোনো বড় দলকে বিপদে ফেলতে পারে। নাম্বার 2, ভারত। ফিফা র্যাঙ্কিংয়ে ভারতের বর্তমান অবস্থান 138 নম্বরে। ঐতিহাসিকভাবে সাফ চ্যাম্পিয়নশিপের সবচেয়ে সফল দল ভারত, তাই তাদের কখনোই বাদ দেওয়া যায় না। ভারতের স্কোয়াডে অভিজ্ঞতা, টেকনিক্যাল দক্ষতা এবং বড় ম্যাচ খেলার অভিজ্ঞতা সবই রয়েছে। ফিফা র্যাঙ্কিংয়েও তারা বাংলাদেশের তুলনায় অনেক এগিয়ে। তবে এবার তাদের জন্য বড় চ্যালেঞ্জ হল গ্রুপ বি, যেখানে পাকিস্তান ও মালদ্বীপও রয়েছে। ফলে ফাইনালে যাওয়ার আগেই কঠিন ম্যাচ খেলতে হবে। ভারতের মূল শক্তি হল বল দখল, পাসিং এবং অভিজ্ঞ খেলোয়াড়দের নেতৃত্ব। কিন্তু বাংলাদেশে আয়োজিত টুর্নামেন্টে স্বাগতিক দলের বিপক্ষে পরিবেশও তাদের জন্য কঠিন হতে পারে। তাই ভারতকে আমি 2য় স্থানে রাখছি। তবে শিরোপার সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী তারাই। 1 নম্বরে স্বাগতিক বাংলাদেশ। ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের বর্তমান অবস্থান 181 নম্বরে। এবার বাংলাদেশের হাতে রয়েছে এমন কিছু সুবিধা যা অন্য দলগুলোর নেই। প্রথমত, নিজের দেশে খেলা, হাজার হাজার সমর্থকের সামনে প্রতিটি ম্যাচে বাড়তি আত্মবিশ্বাস পাওয়া যাবে। দ্বিতীয়ত, বাংলাদেশের ফুটবলে নতুন মাত্রা যোগ করেছে প্রবাসী ও বিদেশ ভিত্তিক খেলোয়াড়রা।
হামজা চৌধুরী ও সমিত সোমের মতো খেলোয়াড়দের অন্তর্ভুক্তি দলটির মান ও আত্মবিশ্বাস বাড়িয়েছে। এমনকি সাফের আগে আরও কয়েকজন প্রবাসী ফুটবলারকে যুক্ত করার পরিকল্পনাও রয়েছে। গ্রুপ এতে বাংলাদেশের সঙ্গে শ্রীলঙ্কা ও ভুটান রয়েছে, তাই আমার প্রেডিকশনে বাংলাদেশই 1 নম্বরে, শিরোপার সম্ভাবনা 40%। তাহলে লড়াইটা যে একেবারেই সহজ নয় সেটা পরিষ্কার। 6টি দলই নিজেদের সেরাটা দিতে মাঠে নামবে, কিন্তু স্বাগতিক বাংলাদেশ এবার বাড়তি আত্মবিশ্বাস নিয়ে ট্রফির জন্য লড়বে। 4 নভেম্বর থেকে ঢাকায় শুরু হয়ে 17 নভেম্বর ফাইনালের মধ্যে দিয়ে শেষ হবে এই মহারণ। এখন প্রশ্ন একটাই, ভারতের অভিজ্ঞতা, মালদ্বীপের চমক নাকি বাংলাদেশের ঘরের মাঠের শক্তি? শেষ পর্যন্ত কোন দল হাসবে? ট্রফি উঠবে কার হাতে? আর যদি বাংলাদেশের প্রবাসী তারকারা নিজেদের সেরা পারফরমেন্স দিতে পারেন, তাহলে বহু বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে লাল সবুজের হাতেই কি উঠবে সাফ চ্যাম্পিয়নশিপের ট্রফি? উত্তর মিলবে মাঠের লড়াইয়ে। আপনার কি মনে হয়, বাংলাদেশ কি এবার নিজেদের মাটিতেই সাফ চ্যাম্পিয়নশিপের ট্রফি ঘরে রাখতে পারবে? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।